দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনতে যাচ্ছে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে বিএনপি, বললেন তথ্যমন্ত্রী। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা শুভেচ্ছা জানিয়েছেন। আজ জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শেষে প্রকাশ্যে ভোট গণনা করা হয়। গণনা প্রক্রিয়া শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্তা এএমএম নাসিরুদ্দিন। এই নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদকে পরাজিত করে বিজয়ী হন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মোট ৩৪৩টি বৈধ ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট আর অলি আহমদ পেয়েছেন ৮৮টি ভোট। আগামীকাল সন্ধ্যা ৭:৩০টায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সংবিধানের বহুল আলোচিত ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। সংশোধিত বিধানের ভিত্তিতে ভবিষ্যতে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আজ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার আগে জাতীয় সংসদের টানেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এ সময় সংবিধান সংশোধনের উদ্যোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে গঠিত কমিটিতে এখনও বিরোধী দল অংশ নেয়নি। তবে সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনার বিষয়টি সরকারের প্রক্রিয়ার মধ্যেই রয়েছে এবং ভবিষ্যতে তা বাস্তবায়ন করা হবে। আমরা সংবিধান সংশোধন সংক্রান্ত যে কমিটি গঠন করেছি, সংসদীয় কমিটি, সেই কমিটিতে বিরোধী দলীয় সদস্যরা এখনো যোগদান করেননি। ভবিষ্যতে যে সংবিধানের সংশোধনী আসবে, ৭০ ধারাতেও পরিবর্তন আসবে। তো এইভাবে আমরা জুলাই জাতীয় সনদে যেভাবে এগ্রিড হয়েছি, ওইভাবে যদি ৭০ অনুচ্ছেদ সংশোধিত হয়ে যায় এবং তার পরবর্তীতে যখন রাষ্ট্রপতি নির্বাচন হবে, তখন সেই ৭০ অনুচ্ছেদ অনুসারে হবে। বিএনপি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ২৪-এর অভ্যুত্থানে হাজার শহীদের মধ্য দিয়ে সংবিধান ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পেয়েছে। জুলাই সনদে সব দল স্বাক্ষর করেছি। সংসদের প্রধান দল হিসেবে বিএনপি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে। এ সময় দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তথ্যমন্ত্রী। ২০২৪-এ হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা আমাদের সংবিধান, গণতন্ত্র এবং সংসদীয় সংস্কৃতির চর্চার মধ্যে প্রবেশ করতে পেরেছি। আমরা সমস্ত দল মিলে জাতীয় সংসদ নির্বাচন করার আগেই একটি জুলাই সনদে স্বাক্ষর করেছি। জাতির সামনে জাতিকে সাক্ষী রেখে আমরা সেই স্বাক্ষর করেছিলাম। আমরা আমাদের এই সংসদের প্রধান দল হিসাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং দলের সকল সংসদ সদস্যরা আমরা দৃঢ় প্রতিজ্ঞ, সকল দলের স্বাক্ষরিত জুলাই সনদকে আমরা বাস্তবায়ন করে ছাড়ব ইনশাআল্লাহ। মুখে খাওয়ার কলেরা টিকা কর্মসূচি উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে প্রিভেন্টিভ ওরাল কলেরা ক্যাম্পেইন উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের ১৪টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলা ও থানার প্রায় ৫১,৭৫,০০০ মানুষকে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্য ঠিক করা হয়েছে। তাদেরকে ২ রাউন্ড টিকা খাওয়াতে প্রয়োজন প্রায় ১,৩,৫০,০০০ ডোজ টিকা। এ সময় কলেরা হলে দেরি না করে দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানান তিনি।
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবা কোনো দয়া নয়, বরং নাগরিক অধিকার বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম মুহিত। আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় কমিটির সভায় তিনি এ মন্তব্য করেন। প্রতিমন্ত্রী জানান, প্রতিবন্ধীদের সমান সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করছে। ঢাকার কড়াইল বস্তিতে প্রতিবন্ধী শিশুদের শনাক্তকরণ ও স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়েছে। শিশু স্বর্গ প্রকল্পে 22 জেলার 22 উপজেলায় চিকিৎসা সেবা দেওয়া হবে। সভায় প্রতিবন্ধী বান্ধব ডিজিটাল প্ল্যাটফর্ম নিশ্চিতের উপরও গুরুত্ব দেওয়া হয়। আমরা প্রতিবন্ধীদের অধিকারটাকে অধিকারের লেন্স দিয়ে দেখি অন্য সকল নাগরিকের মতো প্রতিটি প্রতিবন্ধী মানুষ একই অধিকার যেন ভোগ করতে পারেন সেটা সুরক্ষা করার জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের একটা সমন্বিত কর্মকৌশলের মাধ্যমে আমরা কাজ আগাতে চাই। আমরা ঢাকায় কড়াইলে বস্তিতে প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবা এবং শনাক্তকরণের প্রকল্প ইতিমধ্যে উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেশের 22টি জেলায় 22টি উপজেলায় প্রতিবন্ধীদের জন্য শিশু স্বর্গ প্রকল্পের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিবন্ধী শিশু এবং প্রতিবন্ধী মানুষদের চিকিৎসা সেবা নিশ্চিত করার ব্যবস্থা করা হবে। কলকাতায় অগ্নিকাণ্ডে 7 বাংলাদেশের মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। আজ সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। ভারতীয় হাই কমিশনার বলেন, অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা হবে। এ সময় ভুক্তভোগী পরিবারগুলোর পাশে থাকারও আশ্বাস দেন তিনি। এদিকে সাক্ষাৎ শেষে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে এসে ভালো লাগার কথা জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এটা খুব দুঃখের কথা, আর ওইখানে যা যা করা আছে আমরা নিশ্চয়ই করব, কিন্তু খুবই দুঃখের কথা। বাংলাদেশে এসে তার ভালো লাগতেছে, অ্যাজ ইফ এটাই তার দেশ। এই কথাগুলি বলেছে, ইট ইজ কমপ্লিটলি কার্টেসি কল, নাথিং বিয়ন্ড। ওনারা আমাদের প্রাইম মিনিস্টারকে দাওয়াত দিয়েছেন, এটাই শুধু বলেছেন। ওটাই বলেছেন যে আমরা ওনাকে দাওয়াত দিই, উই আর এক্সপেক্টিং হিজ অ্যারাইভাল দেয়ার, এটুকুই বলেছেন। রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালান সহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। একই সঙ্গে রোহিঙ্গাদের কারণে দেশের অর্থনীতিতে বড় ধরনের চাপ সৃষ্টি হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। আজ মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে আয়োজিত 3 সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেনাপ্রধান। অনুষ্ঠানে 3 সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্সে অংশগ্রহণকারী ফেলোদের মধ্যে সনদপত্র বিতরণ করেন সেনাপ্রধান। এবারের ক্যাপস্টোন কোর্সে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, সিনিয়র চিকিৎসক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ প্রতিনিধি, কূটনীতিক, সাংবাদিক এবং কর্পোরেট প্রতিনিধিরা সহ বিভিন্ন পেশার মোট 37 জন ফেলো অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে কোর্সের বিভিন্ন কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়। আপনারা জেনেছেন যে রোহিঙ্গা ইস্যুস কিভাবে আমাদের এফেক্ট করছে। ওই এলাকার এনভায়রনমেন্ট নষ্ট করা থেকে শুরু করে ইকোনমির উপরে হিউজ একটা প্রেশার, ড্রাগ ট্রাফিকিং, স্মাগলিং থেকে শুরু করে ওখানে অনেক ধরনের অপকর্ম চলছে। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। জামালপুরের মাদারগঞ্জে চাচা ও ভাতিজা হত্যার দায়ে 7 আসামিকে মৃত্যুদণ্ড এবং 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ড প্রাপ্তদের 50,000 টাকা এবং যাবজ্জীবন প্রাপ্তদের 20,000 টাকা করে জরিমানা করা হয়েছে। দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ নেজামউদ্দিন এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, 2016 সালের 16 মে রাতে গান বাজনার কথা বলে মোহর আলী ও স্বপন মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে পাট খেতে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়। 3 দিন পর তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় 22 জনকে আসামি করে মামলা হয়। দীর্ঘ তদন্ত ও 18 জনের সাক্ষ্য শেষে 14 আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেন আদালত। রাষ্ট্রপক্ষ আমরা 18 জন সাক্ষী উপস্থাপনা করি। এই মামলা
প্রমাণিত করতে আমরা রাষ্ট্রপক্ষ সমর্থন হয়েছি। বিধায় আদালত 7 জন আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন এবং 7 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। এই রায়ে আমরা বাদী পক্ষ থেকে অত্যন্ত সন্তুষ্টি। নওগাঁর ধামইরহাটে মেরিনা বেগম হত্যা মামলার রহস্য 12 ঘন্টার মধ্যে উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় সাবেক ইউপি সদস্য সহ 2 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় গত 18 আগস্ট আগ্রা দ্বিগুণ ইউনিয়নের তালপুকুর এলাকার আমবাগান থেকে পেট্রোল দিয়ে পোড়ানো মরদেহ উদ্ধার করা হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে সাবেক ইউপি সদস্য বাবুল হোসেন ও তারেক রহমানকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল জানান, মেরিনার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের চাপ দেয়ায় তাকে হত্যার পরিকল্পনা করেন তিনি। গত 16 আগস্ট সহযোগীদের নিয়ে মেরিনাকে নির্জন স্থানে এনে শ্বাসরোধে হত্যার পর মরদেহে আগুন দেয়া হয়। এ ঘটনায় হত্যায় ব্যবহৃত বেল্ট ও ভিকটিমের ব্যাগ উদ্ধার করা হয়েছে। ওই আমবাগানের গভীরে নিয়ে যায় এবং সেখানে নিয়ে যাওয়ার পর বেল্ট দিয়ে তার গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে এবং হত্যা করার পর লাশের পরিচয় গোপন করার জন্য তাকে পেট্রোল ঢেলে তার শরীরের ঊর্ধ্বাংশে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং অতঃপর তারা চলে যায় এবং ওই মহিলার কাছে 12,000 টাকার মতো ছিল। যারা হত্যাকাণ্ডে অংশ নিয়েছে 3 জনকে 2,500 টাকা করে সাবেক মেম্বার দেয় এবং বাকি টাকাটা সে নিয়ে যায়। অতঃপর তারা পালিয়ে যায়। নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মাদক মামলায় 3 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে 50,000 টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও 2 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, 2023 সালের 15 ডিসেম্বর রাতে সোনারগাঁয়ের মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকা অভিমুখী লেনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় বাসটি থেকে 46,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সোনারগাঁও থানার তৎকালীন এসআই মোহাম্মদ ইমরান হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ 3 আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড দেন। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে 9 উইকেটের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইনে এই জয়ে আত্মবিশ্বাস বেড়েছে টাইগারদের। ম্যাচটিকে নিজের কোচিং ক্যারিয়ারের সেরা টেস্ট জয় হিসেবে উল্লেখ করেছেন প্রধান কোচ ফিল সিমন্স। তবে সাফল্যে আত্মতুষ্ট না হয়ে সতর্ক থাকার বার্তাও দিয়েছেন তিনি। সিমন্সের মতে, পরের টেস্টে অস্ট্রেলিয়া আরও শক্তিশালী হয়ে ফিরবে এবং কৌশল বদলে বাংলাদেশকে চাপে ফেলার চেষ্টা করবে। তাই নিজেদের পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি আরও উন্নতি করতে হবে। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টের জয় সিরিজ জয়ের স্বপ্নকে আরও কাছে এনেছে বাংলাদেশকে। তবে লক্ষ্য পূরণে পরের ম্যাচে আরও সতর্ক, দায়িত্বশীল ও পরিকল্পিত ক্রিকেট খেলতে হবে। ম্যাকাইয়ে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টে 2 দলের লড়াই আরও জমজমাট হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। মেজর লিগ সকারে ইন্টার মায়ামি ও ফিলাডেলফিয়া ইউনিয়নের ম্যাচ 2-2 গোলে ড্র হলেও শেষ মুহূর্তের উত্তেজনায় ম্যাচের রং বদলে যায়। যোগ করার সময় শেষ দিকে ইয়ান ফ্রে ও কুইন সুলিভানের ফাউলকে ঘিরে শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে কুইনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হলে ভাইকে রক্ষা করতে ছুটে আসেন ফিলাডেলফিয়ার তরুণ মিডফিল্ডার কাভান সুলিভান। এরপর মায়ামির ইয়ানিক ব্রাইটের সঙ্গে ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেফারি 2 জনকেই সরাসরি লাল কার্ড দেখান। কুইন সুলিভান পান হলুদ কার্ড। ফলে প্রথমবার লাল কার্ড পাওয়া কাভান আগামী 22 আগস্ট অস্টিন এফসির বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না। ম্যাচে গোল ও অ্যাসিস্ট করে মেসি আলোচনায় থাকলেও শেষ মুহূর্তের ঘটনায় নজর কাড়েন কাভান। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার।
দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবিধানের ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনতে যাচ্ছে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে বিএনপি, বললেন তথ্যমন্ত্রী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijoyTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijoyTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।